হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাজায় চলছে ইসরায়েলি নৃশংসতা। মিশরে জরুরি বৈঠকে হামাস। যুদ্ধবিরতি কি অনিশ্চয়তার মুখে? নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আবারও উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ। ক্ষুব্ধ জনতা এবার কি থামাতে পারবে নিজ দেশের নৃশংসতা? ক্ষোভের আগুনে জ্বলছে পুড়ছে পাকিস্তানের কাশ্মীর। বিক্ষোভ সহিংসতায় নিহত ৮। এর পেছনে কি চিরশত্রু ভারতের কোনো হাত রয়েছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হামলা বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। যুদ্ধবন্ধে আমেরিকার ২০ দফা পরিকল্পনায় হামাস আংশিক সম্মতি জানানোর পর ইসরায়েলকে বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তাতে পাত্তা না দিয়ে উল্টো গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করে সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অস্ত্র সমর্পণ ও স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনায় বসেছে ট্রাম্পের প্রস্তাবে পুরোপুরি রাজি না হওয়া হামাস। ট্রাম্পের ২০ দফায় এখনও অনেক অস্পষ্টতা ও অনিশ্চয়তা থাকায় আদৌ গাজায় যুদ্ধবিরতি হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে অবিলম্বে গাজায় হামলা ও বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের ওই আহ্বানের পরপরই ইসরায়েলি বাহিনীকে গাজা অভিযান বন্ধ করার নির্দেশ দেন সেনাপ্রধান ইয়াল জামির। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। বাস্তব পরিস্থিতি বলছে ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজায় বিমান হামলা ও বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে তারা। আল জাজিরা জানিয়েছে শনিবার স্থানীয় সময় ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন গাজায়। এক ঘোষণায় গাজা সিটিকে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় বাস্তুচ্যুত বাসিন্দাদের গাজা সিটিতে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজাবাসী নিরাপদ থাকতে চাইলে উত্তরাঞ্চলে ফেরা থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, গাজার যে কোনো স্থানে এমনকি দক্ষিণেও ইসরায়েলি বাহিনীর অভিযানের এলাকার কাছাকাছি থাকা যাবে না। এদিকে শিগগিরই বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হবে সেই আশায় দিন গুনতে শুরু করেছে গাজাবাসী। তবে ট্রাম্প ও ইসরায়েল সরকারের অবস্থানগত ব্যবধানের কারণে তা কি শেষমেশ বিঘ্নিত হবে, জোরালো হচ্ছে এই প্রশ্ন। এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে একটি স্নায়ুচাপ চলছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু ট্রাম্প আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়াকে স্বাগত জানানোয় অস্বস্তি করছেন নেতানিয়াহু। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ বলেন, ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ইসরায়েল সম্ভবত অখুশি হবে, কারণ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সব দফার বিষয়ে সায় দেয়নি। শোনা যাচ্ছে ট্রাম্পের প্রতিক্রিয়া শুনে নেতানিয়াহু হতবাক হয়েছেন। নেতানিয়াহু হামাসের জবাবকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প এটিকে দেখছেন ইতিবাচকভাবে। এছাড়া নেতানিয়াহু সরকারি উগ্র ডানপন্থীরা ট্রাম্পের শান্তি প্রস্তাবটি পছন্দ করেনি। তারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু চুক্তিতে সম্মত হলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে পারবেন কিনা তা এক বড় প্রশ্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে আরও অনেক কিছুর উপর। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের সবগুলোর ব্যাপারে রাজি নয় বলে জানিয়েছে হামাস। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে গাজার নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে আলোচনায় প্রবেশ করতে রাজি তারা। সব মিলিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে গোটা বিশ্বের মতো আবারও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ। ইসরায়েলের সীমান্ত অঞ্চলে সড়কে নামে ক্ষুব্ধ সাধারণ জনতা। গাজাগামী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দেওয়ার পুরো বিশ্বের পাশাপাশি তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তারাও। একই সাথে গাজায় চলমান গণহত্যা বন্ধ ও ত্রাণ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। তবে বর্বর নেতানিয়াহু সরকার কি শুনবে নিজ জনগণের কথা, নাকি নির্লজ্জের মতো চালিয়ে যাবে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দেয়ায় এবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে নিজ দেশের নাগরিকরাই।
প্রতীকীভাবে ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে 40টিরও বেশি জাহাজ রওনা হয়েছিল গাজার উদ্দেশ্যে। ইসরায়েলি নৌবাহিনীর প্রতিটি নৌযানই আটকে দিয়ে আটক করে নিয়েছে অভিযাত্রীদের। আর এই ঘটনার পর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। পুরো বিশ্বের পাশাপাশি ইসরায়েলের নাগরিকদের একাংশ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি নাগরিক হওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়েছেন নিপীড়িত গাজাবাসীর পক্ষে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েল এই অভিযানকে জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈধ নৌ অবরোধ রক্ষা হিসেবে ব্যাখ্যা করেছে, কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো একে বলছে মানবিক সাহায্য ঠেকাতে নির্মম হস্তক্ষেপ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এটি ইসরায়েলের দীর্ঘদিনের নীতিরই অংশ, যেখানে ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে অনাহার ও চিকিৎসাহীন অবস্থায় ফেলা হয়েছে। এদিকে ফ্লোটিলা আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ঢাকা, রোম, প্যারিস, বার্সেলোনা, এথেন্স ও বার্লিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব বিক্ষোভের কারণে ইউরোপের কিছু দেশে ইসরায়েলি দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনার প্রতিবাদে ইসরায়েলের ভেতরেও শুরু হয়েছে জনবিক্ষোভ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ৩ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের সীমান্ত অঞ্চলে দেশটির একদল শান্তিকর্মী সেনাবাহিনীর একটি সামরিক গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। তাদের হাতে ব্যানারে লেখা ছিল এন্ড দ্য ব্লকেড। সেনারা চেষ্টা করেন তাদের সরিয়ে দিতে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে থাকেন। বিক্ষোভকারীরা বলেন, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ও ত্রাণ প্রবেশের অবরোধ তুলে নেওয়ার দাবিতেই তারা জড়ো হয়েছেন। আমরা এসেছি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সমর্থন দিতে, যেটিকে সরকার আটক করেছে। আমি এসেছি এই পুরো আন্দোলনকে সমর্থন করতে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে, গাজায় যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা বন্ধের আহ্বানে, পাশাপাশি পশ্চিম তীরে যা ঘটছে সেটিও বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে, যাতে তারা চলমান সহিংসতা থেকে মুক্তি পেতে পারে। আমরা এখানে এসেছি মূলত গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে। আমরা চাচ্ছি এই অবরোধ ভাঙতে, তা হোক স্থলপথে বা সমুদ্রপথে। আমরা দেখেছি ফ্লোটিলাকে কিভাবে আটক করা হয়েছে, আর আমরা বলতে চাই, গাজার অবরোধ ও গণহত্যা বন্ধে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগ নিচ্ছেন, আমরা তাদের সবার সঙ্গে একত্রতা প্রকাশ করছি। ঘটনাটি শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, ইসরায়েলি সমাজেও নতুন ধরনের প্রশ্ন উত্থাপন করেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলে এর আগে খুব কমই দেখা গেছে যে নিজেদের সরকারের সামরিক নীতির বিরুদ্ধে এমন প্রকাশ্য প্রতিবাদ। টাইমস অফ ইসরায়েলের মতে, নেতানিয়াহু সরকারের ভেতরে এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘদিনের সামরিক নীতি ও আন্তর্জাতিক সমালোচনার চাপে একসময় সরকারের ভিত নড়বড়ে হয়ে উঠতে পারে। যদিও রাজনৈতিকভাবে নেতানিয়াহু এখনও শক্ত অবস্থানে রয়েছেন, কিন্তু দেশ জুড়ে যখন মানবাধিকার কর্মী ও নাগরিকদের একাংশ সরকার বিরোধী অবস্থান নিচ্ছে, তখন সেটি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। বিশ্বজুড়ে চলমান এ প্রতিবাদ ও ইসরায়েলের অভ্যন্তরীণ প্রতিরোধ এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ফ্লোটিলা আটক করা সম্ভব, কিন্তু মানবিক চেতনা নয়। গাজার পাশে দাঁড়ানোর এই ঢেউ এখন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে সেই দেশেও। যারা এতদিন নীরবে সরকারের কর্মকাণ্ড মেনে নিয়েছিল, তারাও এখন দাঁড়িয়েছে নিপীড়িত গাজাবাসীর পক্ষে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ব্যাপক সহিংসতা আর তীব্র ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। বিক্ষোভে উত্তাল রাজ্যটি। বিদ্যুৎ বিল, মূল্যবৃদ্ধি আর বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী ক্ষোভে। 4 দিনে নিহত হয়েছে অন্তত 8 জন। বিক্ষোভকারীদের অভিযোগ, কাশ্মীরের সম্পদ লুটে নিচ্ছে ক্ষমতাসীনরা। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হলেও এরই মধ্যে মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছে, তারা কারো বিরুদ্ধে নয়, চায় শুধু ন্যায্য হিস্সা। চিরশত্রু ভারত কি পাকিস্তানের এই বিক্ষোভ থেকে কোনো সুবিধা নিতে চায়? এমন প্রশ্ন উঠেছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
সহিংস বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে আজাদ কাশ্মীর। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলটির 40 লাখেরও বেশি মানুষ। গত 29 সেপ্টেম্বর জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি এর নেতা শওকত নওয়াজ মীরের নেতৃত্বে রাস্তায় নামে স্থানীয় জনগণ। বন্ধ হয়ে যায় দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও গণপরিবহন। পুরো মুজাফফরাবাদ পরিণত হয় নিস্তব্ধ এক শহরে। কিন্তু কিভাবে সূত্রপাত হলো তীব্র বিক্ষোভের? এর পেছনে মূল কারণ কি? পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য, মূল্যবৃদ্ধি এবং রাজনীতিবিদ, আমলা ও সামরিক কর্মকর্তাদের মতো বিশেষ সুবিধাপ্রাপ্তদের বেনিফিট বন্ধের দাবিতে শুরু হয় এই আন্দোলন। বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। তবে এই সংকটের মূল সূত্রপাত 2023 সালের মে মাসে। বিদ্যুৎ বিল বৃদ্ধি ও গমের ঘাটতির কারণে তখন রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। এরপর থেকে আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পরিণত হয় প্রতিরোধের শক্তিতে। 2024 সালের মে মাসে আন্দোলন রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। চলতি বছরের আগস্টে নতুন করে আন্দোলনের ঘোষণা দেয় জেএএসি। চলমান আন্দোলনের পেছনে প্রতিবেশী দেশ ভারতের হাত আছে এমন সন্দেহ থাকলেও এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আজাদ কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি দায়ী করেন পাকিস্তান সরকারকে। আমরা পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং সেখানে নিরীহ জনগণের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার খবর দেখেছি। আমাদের বিশ্বাস এটি পাকিস্তানের দমন নীতি এবং এসব দখলকৃত অঞ্চল থেকে সম্পদ লুটপাটের স্বাভাবিক পরিণতি। পাকিস্তানকে অবশ্যই এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা করতে হবে। মানবাধিকার কর্মী শওকত নওয়াজ মীরের নেতৃত্বে জেএএসির 38 দফা দাবির মধ্যে সবচেয়ে জোরালো হল ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা বাতিল করা। সরকারি কর্মকর্তাদের জন্য 2টি গাড়ি, হিসাব ছাড়া জ্বালানি ও সিকিউরিটি গার্ড পাওয়ার মতো সুবিধাগুলোকে অন্যায্য হিসাবে দেখছে বিক্ষোভকারীরা। এছাড়াও শরণার্থীদের জন্য নির্ধারিত 12টি বিশেষ আসন বিলোপের দাবিও তুলেছে তারা। আন্দোলনকারীদের অভিযোগ, এসব আসন ব্যবহার করে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করছে ইসলামাবাদ। জেএএসির নেতারা বলছেন তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। আমাদের দাবিগুলো নির্যাতিত মানুষেরই দাবি, এগুলো পাকিস্তানের নির্যাতিত মানুষেরও দাবি। অচিরেই সময় আসবে যখন পাকিস্তানের নির্যাতিত জনগণ, পাকিস্তানের দরিদ্র মানুষেরা কাশ্মীরিদের মতো একসুরে কথা বলবে এবং এই দুর্নীতিগ্রস্ত প্রতিনিধিরা পার্লামেন্ট থেকে চলে যাবে। আজাদ কাশ্মীরে চলমান সংকট সমাধানের পথ খুঁজছে শাহবাজ শরীফের সরকার। ইসলামাবাদের এমন দাবি সত্ত্বেও শান্ত হয়নি পরিস্থিতি। দুই পক্ষের মধ্যে 12 দফা সমঝোতার খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন অর্থনৈতিক সংকট, বৈষম্য, প্রশাসনিক পক্ষপাত ও দীর্ঘ রাজনৈতিক অবিচারের বিরুদ্ধে বহু বছরের ক্ষোভই এখন বিস্ফোরিত হয়েছে। কেন্দ্র সরকার পরিস্থিতি কিভাবে সামাল দেবে এবং কতদূর গড়াবে আন্দোলনের জের, সেটা নিয়ে থাকছে তীব্র অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। টানা 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত 11টি শহরে। তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212 নামের একটি সংগঠন। শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া তরুণ প্রজন্মের দাবি, খেলার মাঠ নয়, স্বাস্থ্যসেবার উন্নতি করা হোক। দেশের পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী আজিজ আখান্নচ্চের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে পুলিশের সাথে বিক্ষোভকারীদের কয়েক দফায় সংঘর্ষ ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে এ পর্যন্ত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। কোথাও কোথাও লুটপাটের ঘটনাও ঘটেছে। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।